সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো। আর আমিও আমার সামনে তোমাদের প্রিয় মুখগুলো দেখে আজ অত্যন্ত আনন্দিত। আজ আমরা ইফেক্টিভ ইংলিশের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি এসএসসি অথবা আলিম ইংরেজি ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ফ্লো চার্ট। আর সেই ফ্লো চার্ট আমাকে তোমরা অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা এই ফ্লো চার্ট করতে গিয়ে অনেক কনফিউজিং অ্যারাইজ করে আমাদের। আজকে আমার এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই ফ্লো চার্ট সম্পর্কিত আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে অ্যাটেন্ড করো। তাহলে সর্বপ্রথম আমরা আমাদের স্লাইড শোতে চলে যাই। ফ্লো চার্ট স্টার্ট। যে ফ্লো চার্ট তোমাদের এসএসসিতে 5টা চার্ট দেওয়া থাকবে, গড় দেওয়া থাকবে, 5টা গড় 10 মার্কস। ফ্লো চার্ট জানার পূর্বে আমাদেরকে অবশ্যই কিছু কনসেপ্ট খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে বা ধারণা রাখতে হবে ফ্লো চার্ট পড়ার পূর্বে। এগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা জানতে হবে ফ্রেজ সম্পর্কে। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হলো কোনো শব্দগুচ্ছ, অর্থাৎ কয়েকটি শব্দ মিলে সেন্টেন্সের কোনো অংশ, পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়, অর্থাৎ কয়েকটি শব্দ মিলে ফ্রেজ গঠিত হয়। এই ফ্রেজ গঠনের বা স্ট্রাকচারের সিস্টেমটা কি আমাদেরকে সেটা সর্বপ্রথম জানতে হবে। প্রথম হলো যে ফ্রেজে কোনো সাবজেক্ট থাকবে না। এখানে আমার বোর্ডের দিকে তাকাও একটু কাইন্ডলি তোমরা। ফ্রেজে কোনো ধরনের সাবজেক্ট থাকবে না। ওকে, দেন সেকেন্ড অপশন, নো ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো যে মেইন ভার্ব, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব, আমরা যেগুলোকে স্ট্রং ভার্ব উইক ভার্ব বলি, ওই ভার্ব প্লাস অক্সিলারি। অক্সিলারি বলতে আমরা যেগুলোকে বলি টু বি ভার্ব, হ্যাভ টু ভার্ব প্লাস মডেল অক্সিলারি। দ্যাট মিন্স এই ফাইনাইট ভার্ব দ্বারা কোনো ধরনের ফ্রেজ গঠিত হতে পারে না। ওকে, দেন আরও ডিটেলস আমরা পরবর্তীতে দেখব। ওকে, তাহলে ফ্রেজ পড়ার পূর্বে আরও কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটি হলো ফ্রেজ অনেক প্রকারের, বাট আমাদেরকে ফ্লো চার্ট পড়ার জন্য বা জানার জন্য, শেখার জন্য শুধুমাত্র নাউন ফ্রেজটি আমাদেরকে ভালোভাবে মনে রাখলেই চলবে। নাউন ফ্রেজ, বাট নাউন ফ্রেজ পড়ার পূর্বে আমাদেরকে আরেকটি বিষয় একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসতে হবে। সেটা হলো যে নাউন কিভাবে আমরা চিনব, অ্যাডজেক্টিভ কিভাবে চিনব এবং অ্যাডভার্ব কিভাবে আমরা চিনব। আমি নিচে এখানে তোমাদের জন্য নোট দিয়ে দিয়েছি, দেখো একটু কাইন্ডলি। নাউন চিনার উপায়, যত নাম আছে সব আমরা জানি, এবং সাধারণত কোনো শব্দের শেষে যদি এই বর্ণগুলো সংযুক্ত থাকে তাহলে ওই ওয়ার্ডটি নাউন হিসাবে পরিগণিত হবে। যেমন কোনো শব্দের শেষে যদি ম্যাট থাকে, ডম থাকে, হুড থাকে, শিল্প থাকে, শন থাকে, ন্যাস থাকে, শন ইত্যাদি 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 যদি থাকে তাহলে ওটা নাউন। যেমন আমি নিচে কিছু এক্সাম্পল তোমাদেরকে জন্য প্রোভাইড করেছি। প্রথম হলো এগ্রিমেন্ট, ফ্রিডম, মাদারহুড, ফ্রেন্ডশিপ, অ্যাফেকশন, কনক্লুশন, এটসেট্রা। ওকে, অ্যাডজেক্টিভ চিনার উপায়, আমরা জানি নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। আমরা এই সম্পর্কে সবাই আগে পূর্বেই অবগত আছি। এবং সাধারণত কোনো শব্দের শেষে অ্যাবেল, এবেল, এল, ফুল, টিপ, ন্যাস ইত্যাদি থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। ক্যাপাবল, ইনক্রেডিবল, কেমিক্যাল, হেল্পফুল, এটসেট্রা। এবং সাধারণত এলওয়াই থাকলে অ্যাডভার্ব, কোনো শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। তাহলে আমরা এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এখন এলওয়াই থাকলে অ্যাডভার্ব চিনলাম। আবার কিছু কিছু এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমরা অ্যাডজেক্টিভের নিচে একটা এনবি নোট দিয়ে রেখেছি যে নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটি একটি নাউন, নাউনের সাথে এলওয়াই, ফ্রেন্ডলি। লাভ, এটা একটা নাউন, এটা বারবো হয়, নাউন হয়। নাউন হিসেবে যখন ইউজ হয় তখন এলওয়াই যুক্ত করলে হয়ে যায়। ফাদারলি, মাদারলি, বাদারলি, অর্থাৎ এগুলো হলো নাউনের সাথে এলওয়াই যুক্ত হওয়ার কারণে ওরা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা তিনটা বিষয় ক্লিয়ার। প্রথমত নাউন চিনার উপায়, দেন অ্যাডজেক্টিভ চিনার উপায়, দেন অ্যাডভার্ব
হলো এলওয়াই যুক্ত, নর্মাল এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব, বাট নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা তাহলে আমরা যেহেতু নাউন 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 অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চিনে গেলাম, এখন আমাদের নাউন প্রেসটি আমরা একটু আলোচনা করলে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। নাউন প্রেস, নাউন প্রেস হলো কিভাবে নাউন প্রেস গঠিত হয়। অনেক বেশ খুঁটিনাটি বিষয় আছে, জাস্ট তোমাদের যতটুকু তোমাদের ফ্লো চার্টের জন্য দরকার হবে জাস্ট অতটুকু তোমাদেরকে আমি এখানে মেনশন করছি। ওকে, যেমন দ্য বিউটিফুল ফ্লাওয়ার। এখন আমাকে বলো এখানে যে বিউটিফুল কি, নিশ্চয় তোমরা অ্যাডজেক্টিভ চিনার উপায়তে চিনে গেছো যে কোনো শব্দের শেষে যদি ফুল থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার। তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে আমি একটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছি, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি কোনো যদি কোনো বাক্যে এই অবস্থায় থাকে, অর্থাৎ ফ্রেজের অংশে, ফ্রেজ মানে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট ছাড়া যদি নাউন সেন্টেন্সের কোনো জায়গায় এইভাবে থাকে, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া, যেটা উপরে মেনশন করেছি ওইটা ছাড়া যদি এইভাবে থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তখন এটা নাউন ফ্রেজ। ওকে, যেমন দ্য ব্রোকেন লেগ অফ দ্য টেবল, এখানে বলছি নাউন প্লাস অফ। অফ মিনস এখানে প্রিপোজিশন ইন্ডিকেট করছে, সকল প্রিপোজিশন, অর্থাৎ নাউন প্লাস সকল প্রিপোজিশন প্লাস নাউন যদি হয় তাহলে সেটাও নাউন ফ্রেজ। তারপরে হলো আই নিড এ ফ্যান অ্যান্ড অর পেন্সিল, অর্থাৎ অ্যান্ড এবং অরকে বলা হয় প্যারালেলিজম। আমরা কিছুক্ষণ পরে প্যারালেলিজম সম্পর্কে একটু আইডিয়া নিব। ওকে, এই নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন যদি এই স্ট্রাকচারে গঠিত হয়, অর্থাৎ এই জায়গাটার কথা ইন্ডিকেট করতেছে এখানে, এই জায়গাটার কথা এখানে ইন্ডিকেট করছে, অর্থাৎ এই ফ্যান অ্যান্ড অবলিক অর পেন্সিল, এই জায়গাটাকে নাউন ফ্রেজ বলছে। ওকে, দেন দ্য বাস, দ্য স্কুল বাস, অর্থাৎ নাউন প্লাস নাউন, যদি নাউন প্লাস নাউন হয় তাহলে সেটাও হবে নাউন ফ্রেজ। ওকে, অর্থাৎ এখানে একটা জিনিস আমরা একটু মাথায় রাখি যে নাউন প্লাস নাউন যদিও বলে স্কুল বাস, এখানে এখানে বাসের আগে স্কুল, তখন এই নাউনটি আমরা বলতে পারি যে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, আমরা মনে রাখার সুবিধার্থে আপাতত আমরা নাউন প্লাস নাউন হিসাবে মাথায় রাখবো। ওকে, তাহলে এই চারটা স্ট্রাকচারে যদি তোমরা মনে রাখো তাহলে আপাতত তোমাদের নাউন প্রেজ অর্থাৎ নাউন প্রেজ অর্থাৎ ফ্লোচার্ট পড়ার জন্য নাউন প্রেজ যতটুকু লাগবে এতটুকু তোমাদের এনাফ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে প্রথমে জানলাম যে ফ্রেজ কি, ফ্রেজ কিভাবে গঠিত হয় শর্টলি জানলাম, এবং আমরা এটা খুব ব্রিফলি পরবর্তীতে জানবো ফ্রেজ গঠন। তারপর আমরা জেনে গেলাম নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কিভাবে হয়, আবার নাউন কিভাবে চিনতে হবে, অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে হবে, আমরা সেই চার্টগুলো একটু অ্যাডভার্বগুলো জেনে গেলাম, অ্যাডভার্ব কিভাবে চিনতে হবে সেটা জেনে গেলাম। এখন আসো আমাদেরকে, আমরা যখন ফ্লো চার্ট পড়বো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তখন ক্রিটিক্যাল একটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো প্যারালেলিজম। তাহলে এটা কি? প্যারালেলিজম শব্দের অর্থ সমান অথবা সমান্তরাল, সমান অথবা সমান্তরাল, সুন্দর কথা। তাহলে প্যারালেলিজম অনেকগুলো আছে আমাদের বিভিন্ন গ্রামার বইতে, আমাদের ফ্লো চার্ট পড়ার জন্য আমাদের 4 থেকে 5টা প্যারালেলিজম ইউজ যদি আমরা জানি তাহলে আমাদের এনাফ। তাহলে আসো দেখি আমরা প্যারালেলিজমগুলো দেখি যে প্যারালেলিজমগুলো কি কি। অর্থাৎ অ্যান্ড একটি প্যারালেলিজম, প্যারালেলিজম অর্থ এটা কি একটু পরে আমরা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। অর, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, দেন ইত্যাদি, এগুলো দ্বারা ফ্রেজ যুক্ত হলে এদের আগে যাহা বসে পরেও তাহা বসে। অর্থাৎ আমরা যদি একটা এখানে একটা চার্ট আমি তোমাদের জন্য মেনশন করেছি, দেখো প্যারালেলিজম অ্যান্ড, অর্থাৎ অ্যান্ডের আগে যদি নাউন ফর্ম বসে কোনো কিছু, অ্যান্ডের পরেও নাউন ফর্ম, অর্থাৎ অ্যান্ড অর সবগুলোর ক্ষেত্রে বলছি। অ্যাডজেক্টিভ ফর্ম বসলে পরেও অ্যাডজেক্টিভ ফর্ম, আগে টু প্লাস বার বসলে পরেও টু প্লাস বার, আগে বার প্লাস আইএনজি বসলে পরেও বার প্লাস আইএনজি। ওকে, এখন আমি যদি একটা এক্সাম্পল দেখি, তোমরা একটু যদি আমার হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব কি আমরা অলরেডি মেনশন করেছি যে মেইন ভার্ব, ওই যে আমরা বলেছিলাম কনজুগেশন ভার্ব অথবা স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যেগুলো আমরা বিভিন্ন গ্রামার বইতে দেখি। অর্থাৎ মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা বলেছি কি কি, যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি। টু বি ভার্ব কাকে বলে, টু হ্যাভ ভার্ব কাকে বলে, মডেল ভার্ব কাকে বলে, এগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে জেনেছি। ওকে, এখন আসো এক্সাম্পল অফ প্যারালেলিজম। এখানে দেখো, কালেক্টিং এ বুক অ্যান্ড সেলিং ইট টু স্টুডেন্ট লিখেছি আমি। ওকে, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই অ্যান্ড হলো প্যারালেলিজম, অর্থাৎ অ্যান্ডের আগে বার প্লাস আইএনজি আছে, অর্থাৎ জিরান্ড ফর্মে আছে, সেটা আমরা পরবর্তী ডিটেল জানবো।
জিরান্ডে আছে, তাহলে অ্যান্ডের পরেও আরেকটা ভার্ব আছে, তখন ওই ভার্বটি আইএনজি যুক্ত ভার্ব হবে। অর্থাৎ এটার আগে যদি নাউন ফর্ম থাকতো, এটার পরেও নাউন ফর্ম, এটার আগে যদি অ্যাডজেক্টিভ থাকতো, এটার পরেও অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ। অ্যান্ড একটি প্যারালিজমের একটা এলিমেন্ট। তো ফ্লো চার্টে জানার জন্য তোমাদেরকে এই যে কয়েকটা প্যারালিজম আমি তোমাদেরকে মেনশন করেছি, অতটুকু তোমাদের আপাতত জানলে হবে। ওকে, তাহলে আবার ব্যাক টু দ্য স্লাইড। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের ফ্লো চার্ট পড়ার পরে কিছু যে জিনিসগুলো আমাদেরকে অতীব জরুরি এবং অত্যন্ত জরুরি, যেগুলো আমাদেরকে মনে না রাখলে নাই হবে এবং রাখতেই হবে, যেগুলো রাখলে আমাদের এই ফ্লো চার্টটি করার সময় আমাদের জন্য অনেক কমফোর্ট হবে, ইজি হয়ে যাবে, সেগুলো আমরা জেনে নিলাম। অ্যাগেন গ্রোথ হয়ে অ্যাট এ গ্লান্স, প্রেজ, সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে বলেছি। তারপরে নাউন প্রেজ পড়ার আগে আমরা নাউন সিনার রূপে, অ্যাডজেক্টিভ সিনার, অ্যাডভার্ব সিনার রূপে আমরা দেখেছি। তারপরে আমরা নাউন পেজটি দেখে গেলাম। নাউন পেজের এখানে আমরা 4টা স্ট্রাকচার করলাম। এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্সের অংশ বিশেষ এটা থাকে, তাহলে সেটা করবে নাউন পেজ। ওকে, দেন আমরা চলে গেলাম প্যারালিজম। তা প্যারালিজমকে আমরা বলছি, প্যারালিজম অনেক আছে, বাট আমাদেরকে জানতে হবে এই 4টা। ওকে, তা প্যারালিজমের মূল রহস্যটা কি? এটার মূল রহস্য হলো এটার আগে যা বসে পরেও তা বসে, অর্থাৎ আগে নাউন হলে পরে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাকসেপ্ট। ওকে, এখন আমাদেরকে তোমরা তোমরা অনেকে আমাকে প্রায় সময় কোশ্চেন করে থাকো যে স্যার, যে কিছু কোশ্চেন করে থাকো, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু বলছি, যেগুলো আমি বেসিক পয়েন্ট হিসাবে তোমাদেরকে এই ফ্লো চার্টে আমার নোটে, হ্যান্ড নোটে নাম দিয়েছি। একটু আমরা স্লাইডে যদি চলে যাই, আমাদের আমাদের যদি হোয়াইট বোর্ডে চলে যাই, একটু আমরা দেখি। ওকে, বেসিক পয়েন্ট বা বেসিক আইডিয়া বা ধারণা। ওকে, বেসিক পয়েন্টকে তোমরা অনেকে কোশ্চেন করেছে যে স্যার, আমরা কি ক্যাপিটাল লেটারে লিখবো নাকি স্মল লেটারে লিখবো? তুমি যেই লেটারে লেখো না কেন, কোনো ধরনের অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো প্রশ্নকর্তা তোমাকে কোন লেটারে স্টার্ট করেছে বা দিয়েছে। প্রশ্নকর্তা যদি তোমাকে ক্যাপিটাল লেটারে মেনশন করে থাকে, দেওয়া থাকে, অর্থাৎ যেই বক্সটা তোমার জন্য গিভেন দেওয়া থাকে, ফার্স্ট বক্সটা, সেটা যদি ক্যাপিটাল লেটার হয়, তুমি ক্যাপিটাল লেটার দিয়ে করবে। যদি স্মল লেটার হয়, স্মল লেটার দিয়ে করবে। কিন্তু কোন লেটার দিয়ে স্টার্ট করবো সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তোমাকে প্রশ্নকর্তা যেটা দিয়ে দিছে সেটা যদি তুমি মেনশন করো, সেটা হলো ভালো, যেহেতু তোমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে করো। ওকে, তারপরে 2 নম্বর পয়েন্টটা দেখো তোমরা একটু, নো বক্স নো মার্কস। অর্থাৎ তুমি যদি বক্স না করো, তাহলে তুমি মার্কস পাবা না। এখন কেউ কেউ আবার প্রশ্ন করে যে স্যার, এই বক্সটা কি আমি কি হরিজেন্টালি করব নাকি ভার্টিক্যালি করবো, আমি কি পাশাপাশি করব না উপরে নিচে করব? তখন এখন এই ক্ষেত্রে যেহেতু কম্পারেটিভলি ফ্রেজগুলো ছোট হয়, কিন্তু এত ছোট তো হয় না যে আমি বক্সে বক্সে পাশাপাশি রেখলে এটা সুন্দর দেখাবে। তো সেই ক্ষেত্রে হলো সিস্টেম হলো যে উপরে নিচে করে, অর্থাৎ ভার্টিক্যালি যদি তোমরা লিখো, তাহলে সেটা সুন্দর দেখাবে, দেখতে সুন্দর দেখাবে। তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা ভার্টিক্যালি, অর্থাৎ উপরে নিচে করে লিখবে। ওকে, দেন তারপরে হলো যে স্যার, আমরা কি এটা শেষে কি ফুল স্টপ দিতে পারবো? প্রত্যেকটা বক্সের ভিতরে কি ফ্রেজ লেখা শেষ হলে কি ফুল স্টপ দিতে পারবো? না, যেহেতু ফ্রেজের শেষে ফুল স্টপ হয় না, তাহলে ফুল স্টপ তোমরা বক্সের ভিতরে কোথাও তোমরা ফুল স্টপ ইউজ করতে পারবা না। ওকে, আবার কেউ কেউ তোমরা আমাকে কোশ্চেন করো যে স্যার, এই আমাদের প্রথম বক্সে যে স্ট্রাকচার দেওয়া আছে, আমরা কি সেই স্ট্রাকচারে কি সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ ফ্রেজগুলো কমপ্লিট করতে হবে, ফ্লো চার্টটা শেষ করতে হবে? অর্থাৎ বিষয়টা হলো, যদি তোমার ফ্লো চার্ট যদি আইএনজি যুক্ত দিয়ে হয়, তোমার ফ্লো চার্ট যদি আইএনজি যুক্ত দিয়ে হয়, বার প্লাস আইএনজি হয়, তাহলে তুমি কি প্রত্যেকটা সেন্টেন্স কি বার প্লাস আইএনজি দিয়ে করতে হবে? না, প্রত্যেকটা সেন্টেন্স বার প্লাস আইএনজি করার চেষ্টা করবা। যদি করতে না পারো, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো স্ট্রাকচার দিয়ে করলেই হবে, কিন্তু তোমাকে ওই স্ট্রাকচারটা কারেক্ট হইতে হবে, শুদ্ধ হইতে হবে। ও, ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নটুকু, এই জায়গাটুকু ক্লিয়ার, যে আমাকে যে স্ট্রাকচারে দেওয়া থাকবে আমি ওই স্ট্রাকচার দিয়ে ম্যাক্সিমাম চেষ্টা করব। যদি না পারি, খুব বেশি সমস্যা নেই, আমি যে স্ট্রাকচারে জানি, কিন্তু শুদ্ধ স্ট্রাকচারটা শুদ্ধ হইতে হবে, ওইভাবে আমি দেবো। ওকে, এরপরে কেউ কেউ আমার কাছে তোমরা জানতে চাও যে স্যার, সাবজেক্টের, হ্যাঁ, অর্থাৎ আরেকটা বিষয় হলো যে আমরা জানা এটা, আরেকটা বিষয় হলো যে তোমরা গল্পে তোমাকে যে সম্পর্কে মানে যে সম্পর্কে তোমাকে ফ্লো চার্টে চেয়েছে, ওই পুরা গল্পের ওই লাইনগুলো, ওই স্পেসিফিক লাইনগুলো তুমি আন্ডারলাইন করতে হবে। কারণ তুমি সব লাইন আন্ডারলাইন করে লাভ নাই, যে গল্পে তোমাকে কি চেয়েছে ওটার উপরে বেসিস করে তোমরা ওই লাইনগুলো তোমরা মার্ক করবে বা আন্ডারলাইন করবে। পরবর্তীতে এটা আমরা ডিটেলস একটু বলবো, দেখি, দেখা যাক। ওকে, দেন তারপর আসো যে
আমরা বলেছি যে প্রেজ মানে হলো সাবজেক্ট ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্ট ও মেইন ভার্ব ইউজ করা যাবে না, এটা আমরা আগে অলরেডি মেনশন করেছি। তারপরে তোমরা কোশ্চেন করে থাকো যে স্যার আমরা কি বক্স কি 5টি করবো না 6টি করবো? তাহলে কোশ্চেনে দেওয়া আছে যে যেই বক্সটা দেওয়া আছে সেটা তোমাকে বলেই দিয়েছে যে এটা অনলি ফর ইউ, মানে তোমার জন্য দেওয়া আছে, তোমার জন্য দেওয়া আছে। তার মানে হলো তাহলে তুমি 5টা সেন্টেন্সে যদি 10 মার্কস পাইতে চাও তাহলে তোমাকে বাকি 5টা লিখতে হবে, যেটা দেওয়া আছে সেটা তো তোমাকে ডেমো দেওয়া আছে। অর্থাৎ তাহলে তুমি যদি যেই কোশ্চেনে যে ফার্স্ট সেন্টেন্সটি ফার্স্ট ফ্রেজটি দেওয়া আছে, যে বক্সটি দেওয়া আছে, এই বক্সটি সহ যখন লিখবে তখন তোমাকে 6টি লিখতে হবে। আর যদি ওই বক্সটি ছাড়া তুমি লিখো তাহলে 5টি লিখতে হবে। এখন প্রশ্ন হলো যে কোনটা করবো স্যার? তাহলে এখানে একটা বিষয় হলো যে তুমি 6টা লিখে ভালো উত্তম, প্রথম 6টা লিখেই উত্তম। কারণ তাহলে প্রশ্নকর্তা বুঝবে যে কি দিয়ে স্টার্ট হয়েছে, সেটা তার প্রশ্নকর্তা আর চিন্তা করতে হবে না। ওকে, দেন তারপরে হলো আরেকটা বিষয় হলো যে আমরা প্রশ্নে গিভেন বক্সটা যে সেন্টেন্সে দেওয়া থাকে, অর্থাৎ যে বক্সটা যেই স্ট্রাকচারে দেওয়া থাকে এবং যেখান থেকে স্টোরি যেখান থেকে দেওয়া থাকে, অর্থাৎ যেই লাইন থেকে দেওয়া থাকে, সাধারণত পরবর্তী ইনফরমেশনগুলো তারপর থেকে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তাহলে প্রাথমিকভাবে এটাও মনে রাখতে পারি যে সাধারণত নিচে মানে ওই যে লাইন থেকে দেওয়া আছে তারপরের লাইন থেকে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার। তাহলে এর মাঝে আমাদের বেসিক পয়েন্ট শেষ। তাহলে আমাদের আমাদের প্রথমে যে আমাদের ফ্লো চার্ট করার জন্য বেসিক পয়েন্ট আমরা আলোচনা করলাম। দেন আমরা আলোচনা করব সর্বশেষ পয়েন্ট এবং রুলস, এবং সেই রুলসটাকে আমরা বলি মাদার রুলস। অর্থাৎ এগুলো হলো অ্যাজ ইউজুয়াল কমন, সবার জন্য কমন, এগুলো সবাই পারে বা সবাই পারবে। কিন্তু আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যে মাদার পয়েন্ট। মাদার পয়েন্ট করার পূর্বে আমাকে একটা জিনিস একটু আরেকটু তোমাদেরকে মেনশন করতে হবে, সেটা হলো যে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো যে কিভাবে ফ্লো চার্ট স্টার্ট করব, কিভাবে ফ্লো চার্ট স্টার্ট করব। ফ্লো চার্ট স্টার্ট করার আমার মতে এই ওয়েটা হলো সর্বোত্তম ওয়ে। যেমন তোমার কোশ্চেনে দেওয়া থাকে read the above text and make a flowchart showing the activities and achievements of Nelson Mandela. ওকে, অ্যান্সারটা কিভাবে স্টার্ট করবে? দেখো অ্যান্সার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এ ফ্লো চার্ট, তাহলে তুমি এখান থেকে স্টার্ট করবো। এ ফ্লো চার্ট ইজ শোয়িং দ্য অ্যাক্টিভিটিজ অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। ওকে, এতটুকু ওকে, নেলসন ম্যান্ডেলা ওকে। দেন আমি এখানে মার্ক করে রেখেছি, দেখো ইজ গিভেন বিলো, জাস্ট তুমি এই অতিরিক্ত ইজ গিভেন বিলোটা লিখবা, লিখে দেন তুমি 6টা বক্স উপরে নিচে লিখে দেবা। তাহলে এখন প্রশ্ন হলো স্যার আমাকে কি এটা দিতেই হবে? না, এটা তোমার দেওয়া ম্যান্ডাটরি না। কিন্তু তুমি এই যে ফ্লো চার্টটা লিখলা সেটার জন্য এটা অলংকার হিসেবে কাজ করলো, অর্নামেন্ট হিসেবে কাজ করলো। অর্থাৎ তোমার এটা দেখতে, তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখতে সুন্দর দেখাবে, যেটা স্যারকে প্লিজ করবে। ফলশ্রুতিতে স্যার তোমার প্রতি প্লিজড হয়ে একটা ভালো ধারণা তোমার প্রতি গ্রো করবে। ওকে, তাহলে এখন আসা যাক আমাদের বেসিক পয়েন্ট গেল। এখন আমরা ফ্লো চার্টের অত্যন্ত ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদার রুলস আমাদেরকে জানা। এবং এই মাদার রুলস যদি তুমি জানো তাহলে ফ্লো চার্ট তোমার কোনোদিন ইনশাল্লাহ ভুল হবে না। তাহলে এখন দেখা যাক এই মাদার রুলসগুলো কি। ওকে, মাদার রুলস অফ ফ্লো চার্ট। ওকে, আনসার শুড বি ওকে। আমি এখানে মেনশন করেছি যে ইন শর্ট নোটস উইদাউট সাবজেক্ট। আমরা আগেই মেনশন করেছি যখন ফ্রেজ করেছি যে সাবজেক্ট হবে না, সাবজেক্ট ছাড়া। ফ্রেজ উইদাউট বার্ব এর বেস ফর্ম, অর্থাৎ বার্বের বেস ফর্ম হবে না। অর্থাৎ এই দুইটা আমরা আগে মেনশন করেছি। এখন কিভাবে আমরা পেজ গঠন করব? এই যে আমরা বললাম যে ফ্লো চার্ট হলো প্রেজ, তাহলে এই প্রেজ আমরা কিভাবে গঠন করব, অর্থাৎ কিভাবে কিভাবে প্রেজ অথবা নোটস গঠন করব, এই চার্টগুলো গঠন করার যে স্ট্রাকচার, আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নেব। ফার্স্ট অফ অল যে ওই প্রেজটা স্টার্ট হতে পারবে টু প্লাস বার, অথবা বার প্লাস আইএনজি, অথবা ফার্স্ট ফর্ম অফ বার প্লাস এক্সটেনশন। অর্থাৎ মূল ভার্ব থাকলে এগুলো হবে, টু প্লাস ভার্ব হইতে পারে, বার প্লাস আইএনজি থাকতে পারে,
ফার্স্ট ফর্ম হইতে পারে। অর্থাৎ মূল ভার্ব বলতে কোথায়, ওই স্টোরিতে যদি মূল ভার্ব থাকে তখন এগুলোকে এই তিনটার যে কোনো একটাতে আমি কনভার্ট করতে পারবো। সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে আমার কোশ্চেনে যে গিভেন দেওয়া আছে সেটা কোন ফরম্যাটে দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, মাথায় রেখে বলছি যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, আমরা কি করব, চেষ্টা করব কোশ্চেনের মতো করতে, কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী, না হলে আমরা অন্য স্ট্রাকচারে করলে কোনো সমস্যা হবে না। ওকে, তারপর কোশ্চেন স্টোরিতে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে অর্থাৎ টু বি ভার্ব থাকে, তাহলে আমরা করব বিং প্লাস এক্সটেনশন, অর্থাৎ টু বি ভার্ব যেটা থাকবে সেটার জন্য আমি বিং বসিয়ে দেবো, দেন আমি বাকি অংশে লিখবো। ওকে, তারপরে আমরা এক্সাম্পলে গেলে ক্লিয়ার হয়ে যাব। তারপরে হ্যাভিং, অর্থাৎ যদি টু হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এইগুলোর জন্য এই টু হ্যাভ ভার্বের জন্য আমরা হ্যাভিং প্লাস এক্সটেনশন নেব। ওকে, নাউন ফ্রেজ, এই যে আমরা নাউন ফ্রেজ স্টার্টিং এ নাউন ফ্রেজ পড়েছিলাম, সেটা আমাদের এখানে খুব ভালোভাবে কাজে লাগবে। এই যে আমরা নাউন ফ্রেজ সাইটে স্ট্রাকচার ওইখানে দেখিয়েছিলাম, নাউন ফ্রেজ আরও স্ট্রাকচার আছে, বাট আমাদের ফ্লোচার্ট পড়ার জন্য এতটুকু এনাফ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ, এগুলো আমরা ওই চারটা রুল দিয়েছি যেটা আমরা ফার্স্ট আমরা ডিসকাস করেছিলাম। ওকে, তারপর হলো আমরা বলছিলাম যে সাবজেক্ট বুঝবে না, বাট এখানে একটা জিনিস লক্ষণীয় যে সাবজেক্ট প্লাস বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই সাবজেক্ট এখানে আমরা বললাম যে প্রেজে বা ফ্লোচার্টে সাবজেক্ট বুঝবে না, তাহলে একটা ক্ষেত্রে সাবজেক্ট বুঝতে পারে, সেটা আমরা একটু জেনে নিচ্ছি কখন। যেমন যদি ওই সাবজেক্টটি আমরা যেই বিষয় নিয়ে লিখছি, আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব, যে বিষয় নিয়ে লিখছি ওই বিষয় রিলেটেড যদি হয়ে থাকে তাহলে আমরা ওই সাবজেক্টটা মেনশন করতে পারবো না। কিন্তু যদি ওই সাবজেক্টটা ওই ইনডাইরেক্টলি ওই সাবজেক্টটি ওই বিষয়ের সাথে যে পরোক্ষভাবে জড়িত, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটি লিখতে পারবো। যেমন আমি একটু পরে আমরা দেখব, দেন প্লাস ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন, অর্থাৎ অক্সিলারি ভার্ব হলে বিং প্লাস হ্যাভিং বুঝবে। যদি এখানে মেন ভার্ব থাকে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, যেমন এটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে প্লাস, আর যদি অক্সিলারি ভার্ব হয় আমরা জানি বিং বুঝবে, আর যদি হ্যাভিং ভার্ব হয় তাহলে টু হ্যাভ ভার্ব হয় হ্যাভিং বুঝবে। ওকে, তারপরে না অ্যাডজেক্টিভ অথবা নাউন দ্বারা শুরু হতে পারে। ওকে, এই ছয়টা মাস্টার রুল বা মাদার রুলস যদি তোমরা প্রপারলি মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের এই ফ্লো চার্টে সারা জীবন আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি যে প্রথম থেকে এই পর্যন্ত বেসিক পয়েন্ট, মাদার রুলস যেগুলো পড়ালাম, সবগুলো যদি তুমি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নাও এবং শিখে ফেলো, ইনশাল্লাহ ফ্লোচার্ট 10-এ 10 অবশ্যই তোমরা পাবা। ওকে, একটা বিষয় এখানে একটা এনবি দেওয়া আছে যে আমরা বলছি অক্সিলারি বার, মডেল বার, অ্যাডভার্ব ইত্যাদি বাদ যাবে। অর্থাৎ আমরা বলেছিলাম যে ফাইনাইট ভার্ব হবে না, ফাইনাইট ভার্ব মানে হলো মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, তাতে আমরা মেইন ভার্বও দিচ্ছি না, অক্সিলারি ভার্ব দিচ্ছি না, মডেল ভার্ব দিচ্ছি না, এগুলো জাস্ট এখানে সেগ্রিগেট করে আমি এখানে বলছি। অ্যাডভার্ব বাদ যাবে, অ্যাডভার্ব মানে কোনো সেন্টেন্সে যদি অ্যাডভার্ব থাকে ওই অ্যাডভার্বটা বুঝবে না। ওকে, মডেল অক্সিলারি কি, মডেল অক্সিলারি আমরা জানি লিস্ট অফ মডেল অক্সিলারি, ক্যান কুড মে মাইট এগুলো আমরা জানি, এগুলো মডেল অক্সিলারি। ওকে, তো আশা করছি তোমরা প্রচার করার পূর্বে যে প্রিকন্ডিশনসগুলো আছে তোমরা এগুলো অলরেডি অবগত আছো। আশা করি তোমরা এখন থেকে আর ফ্লো চার্টে কখনো তোমরা কনফিউজড হবে না। এখন আমরা দুইটা এক্সাম্পল, অর্থাৎ দুইটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা জেনে যাব যে ফ্লো চার্টের মেইন রহস্য কিভাবে আমরা উদ্ঘাটন করতে পারি। ওকে, আসো আমি এখানে একটা জাস্ট বুঝার সুবিধার্থে আমি জাস্ট একটা তোমাদেরকে এখানে একটা বিষয় সম্পর্কে বলছি, সেটা তোমরা দেখো। এ ফ্লো চার্ট শোয়িং বিউটি অফ সুন্দরবন, অর্থাৎ আমি এখন প্রথমে নর্মালি আমি একটা বিষয় সম্পর্কে দিয়ে তোমাদেরকে একটা ফ্রেজ, সেন্টেন্সের ফ্রেজ কিভাবে গঠন হয় সেটা সম্পর্কে তোমাদেরকে আমি একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করছি বা আইডিয়া দিচ্ছি। ওকে, দেখো প্রথমে সুন্দরবন সম্পর্কে আমি আগে 5টা সেন্টেন্স লিখে বললাম। সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ফরেস্ট ইজ কান্ট্রি। ওকে, তাহলে এখন এটা ফ্রেজ কিভাবে হবে, এখন দেখো ফ্রেজ কিভাবে হবে, খুব সিম্পল। আমরা বলছিলাম যে সাবজেক্ট বুঝবে না, ওকে সাবজেক্ট বসাবো না, শেষ। তারপরে হলো আমরা বলছিলাম যদি এম ইজ আর টু বি ভার্ব থাকে তাহলে আমরা বসাবো বিং। ওকে, তাহলে আমি বিং বসালাম, তাহলে বিং বসে আমি বাকিটা লিখে দিব। তাহলে বিং, বিং দ্য লার্জেস্ট ফরেস্ট ইন দ্য কান্ট্রি, ইন ইন দ্য কান্ট্রি হবে, অর্থাৎ দা হবে এখানে, ইন কান্ট্রি। ওকে, লিখলাম।
অথবা এটা হইতে পারে, এখানে আমরা স্ল্যাশ দিছি, স্ল্যাশ দিয়ে আমরা এখানে বলছি যে এখানে বুঝতে পারে যে আমি যদি বিং থেকে শুরু না করি, যদি দ্য লার্জেস্ট ইন দ্য ফরেস্ট থেকে করি সেটাও হবে। তাহলে অর্থাৎ দ্য লার্জেস্ট ইন কান্ট্রি, দ্য লার্জেস্ট ফরেস্ট ইন কান্ট্রি। ওকে, তারপর 2 নম্বর সেন্টেন্সটা আমি দিয়েছি, ইট হ্যাজ দ্য গ্লোরি অফ ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, তাহলে আমরা বলছিলাম যে যদি সেন্টেন্সে যদি টু হ্যাভ ভার্ব থাকে, তাহলে টু হ্যাভের পরিবর্তে অর্থাৎ হ্যাভ ভার্বের পরিবর্তে আমরা হ্যাভিং বসাবো, তাহলে হ্যাভিং দিয়ে বাকিটা বসাই দিই। ওকে, শেষ, বসালাম। ওকে, অবলিক আমরা যদি হ্যাভিং থেকে শুরু না করি, আমরা যদি দ্য গ্লোরি থেকে শুরু করি সেটাও হবে, দ্য গ্লোরি থেকে শুরু করলে সেটাও হবে। ওকে, তারপরে দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি টিচ, অর্থাৎ এটার অনেক গাছ আছে। তাহলে আমি বলছিলাম অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিং বসাবো, বিং মেনি টিচ। অথবা আমি যদি অক্সিলারি বিং না দিই তাহলে আমি যদি এখান থেকে শুরু করি সেটা হবে, তাহলে মেনি টিচ, মেনি টিচ। ওকে, তারপরে যদি আরেকটা সেন্টেন্স আমরা একটু দেখি, যেমন দেয়ার আর মেনি স্পট দেয়ার। ওকে, এখানে আর এর পরিবর্তে বিং, মেনি স্পট দেয়ার, মেনি থেকে শুরু করলে হবে, তাহলে মেনি স্পট ডিড। ওকে, এখানে সরি একটা ভুল হয়েছে, দেয়ার এখানে আর হবে, আর দেয়ার চিতাহরিং আর হবে। দেন তারপরে দ্য টিজ অফ হিয়ার আর চার্মিং। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যে মাদার রুলে বলেছিলাম যে সাবজেক্ট কখন বুঝবে, সাবজেক্ট কখন বুঝতে পারে, এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করছি, দেখো সবাই। দ্য টিজ অফ হেয়ার আর চার্মিং, তাহলে এখানে আমরা কি নিয়ে বলছি কথাটা, বিউটি অফ সুন্দরবন, সুন্দরবন নিয়ে বলছি। তাহলে এখানে কি, অর্থাৎ আমাদের সাবজেক্ট হলো সুন্দরবন, তাহলে এখানে কি আমাদের 5 নম্বর সেন্টেন্সে কি টিজ কি সুন্দরবন, মানে এটা কি সুন্দরবন? না, এটা সুন্দরবন না, এটা সুন্দরবনের ভিতরে এক এলিমেন্ট, সুন্দরবন এলিমেন্ট হলো টিজ। তার মিনিং হলো, তার তার মানে হলো যে এখানে সুন্দরবন যদি সাবজেক্ট হতো তাহলে সেই সাবজেক্ট আমি ইউজ করতে পারবো না, কিন্তু যদি ওটার এলিমেন্টের ভিতরে সাবজেক্ট হয় যেটাকে ইনডাইরেক্টলি এটাকে ফলো করে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো, অর্থাৎ এই সাবজেক্টটা তখন আমাদেরকে বসাতে হবে, বসাতে হবে। ওকে, তাহলে দ্য টিজ অফ হিয়ার, তাহলে দ্য টিজ অফ হিয়ার লিখলাম। আমরা বলছি যে যদি টু বি ভার্ব থাকে তাহলে আমরা বিং বসাবো, তাহলে আমরা বিং বসাবো। ওকে, বিং সার্মিং। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা এই সেন্টেন্সগুলোতে যে লিখেছিলাম বিং অবলিক দিয়ে দ্য ফরেস্ট লিখেছিলাম, হ্যাজ হ্যাভিং অবলিক দিয়ে লিখেছিলাম যে, অথবা হ্যাভিং ছাড়াও লেখা যায় দ্য গ্লোরি। বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট আমি বসাই তাহলে অবশ্যই আমাকে অক্সিলারি ভার্বটা অবশ্যই এটাকে বিং করে বসাইতে হবে, অর্থাৎ দ্যাট মিনস বিং হ্যাভিং যেটাই থাকুক সেটা আমাকে মেনশন করতেই হবে, সেটা আমি অ্যাভয়েড করতে পারবো না, যেটা আমাদের স্ট্রাকচারেও সেটা আমি মেনশন করে রেখেছি। একটু যদি তোমরা গ্রোথ করো দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব মেইন ভার্ব হলে আইএনজি হবে, আর যদি টু বি ভার্ব হয় তাহলে বিং হবে, যদি হ্যাভ ভার্ব হয় তাহলে হ্যাভিং হবে। ওকে, তাহলে এটা মাস্ট, তাহলে স্ট্রাকচার অনুযায়ী এটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। ওকে, তাহলে আশা করছি তোমরা সুন্দরবন সম্পর্কে যে 5টা ফ্রেজ তোমাদেরকে আমি ডেভেলপ করলাম বা শিখালাম, তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমরা এটা বুঝে থাকো এবং আমার আজকের লেকচারটা এই পর্যন্ত ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা তোমাদের ফ্লো চার্টে কোনোদিন আটকাবা না এবং তোমরা 10-এর 10, 100% মার্কস, 10% মার্কস তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে আসো এখন আমরা তোমাদের এসএসসি বা আলিমের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আমি একটি গল্প নিয়েছি, সেটি হলো আমিরাগো, তোমার ফার্স্ট পেপার বইয়ের একটি গল্প। আমি সময় স্বল্পতার কারণে এখানে জাস্ট আমি যে বিষয় সম্পর্কে প্রচারে বলেছে ওই বিষয় সম্পর্কে আমি তোমাকে 5টা সেন্টেন্স ওখান থেকে আমি নিয়ে এসেছি। সময় স্বল্পতার কারণে তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে যে ওই 5টা সেন্টেন্সে এই রিলেটেড ছিল। জাস্ট আমরা ক্লাসের সুবিধার্থে এবং সময় স্বল্পতার কারণে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এটা সংক্ষিপ্ত করেছি। ওকে, আসো। A flow chart showing the lifestyle of Amerigo. ওকে, এটা আমাদের মেইন বইয়ের ইউনিট 6 লেসন 4 এর একটা গল্প। ওখানে আমি 5টা সেন্টেন্স নিয়েছি, দেখো।
I used to collect trash and sell it to a vendor. ওকে, এখন আমরা এটাকে আমরা ফ্রেজ গঠন করব, যেটা আমাদের মূল কাজ হলো ফ্লো চার্ট, মানে হলো ফ্রেজের মাধ্যমে আমাকে ওই ফ্লো চার্টগুলো ফিল আপ করতে হবে, ঘরগুলো ফিল আপ করতে হবে। ওকে, তাহলে সাবজেক্ট বাদ, আমাদের প্রথমে সাবজেক্ট বাদ যাবে। ওকে, ইউজ টু একটি মডেল অক্সিলারি, যেটি আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছি যে মডেল অক্সিলারি কাকে বলে। ওকে, যে ইউজ টু একটি মডেল অক্সিলারি, দেখো ইউজ টু একটি মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারি বাদ যাবে, মডেল অক্সিলারি বসবে না, আমরা বলেছিলাম যে মডেল অক্সিলারি বসে না। মডেল অক্সিলারি বাদ। দেন এখন আমরা কালেক্টিং, এখন কালেক্টিং এর সাথে যেহেতু এটা মেইন ভার্ব আছে, তাহলে এটা আমি প্যারালেলিজম অনুযায়ী আমি এটাকে মেইন ভার্ব থাকলে আইএনজি করতে পারি, অথবা টু প্লাস ভার্ব করতে পারি, অথবা পাস্ট ফর্ম করতে পারি। অর্থাৎ এখন আমাকে দেখতে হবে যে আমার ইয়াতে কি দেওয়া আছে, আমার ফার্স্ট যে ফ্লো চার্টে যে গড়টি দেওয়া আছে সেটিতে কি দেওয়া আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমি করব। তা আমি ধরে নিলাম সেখানে হয়তো বা কালেক্টিং আছে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু, তাহলে সেখানে আমি নিলাম যে ভার্ব প্লাস আইএনজি করলাম। ওকে, আবার ভার্ব প্লাস আইএনজি যোগ করার কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আমরা কিন্তু টেন্সের শিটে তোমাদেরকে, অর্থাৎ টেন্সের ক্লাসে কিন্তু আমাদের টিউটোরিয়ালে আমরা তোমাদেরকে বলেছি, যেটি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে কাইন্ডলি। ওকে, এন্ডের পূর্বে আইএনজি, এন্ডের পরেও আইএনজি। এই যে আমরা বলেছিলাম যে প্যারালেলিজমের আগে যা বসে পরেও তা বসে। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার। ওকে, তাহলে কালেক্টিং, সেল এখানে আইএনজি হয়েছে কালেক্টিং। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটা আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, হ্যাভিং হ্যাড আছে, হ্যাভিং দিলাম। ওকে, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ, এটা তোমাদের টেক্সট বই থেকে আমি নিয়েছি, অর্থাৎ তোমরা তো জানো ওই সেন্টেন্সগুলো ওখান থেকে এখানে আমি মেনশন করছি। ওকে, তাহলে যেহেতু এখানে মেইন ভার্ব আছে দুইটা ওয়ার্ড, যদি আমার শুরুতে যদি আমার ফার্স্টটা যদি আমার ইয়াতে থাকে, ফার্স্ট ফর্মে থাকে, আমি ফার্স্ট ফর্মে দিব, যদি আইএনজি যুক্ত থাকে আইএনজিতে দিব। ওকে, তাহলে আমি এখানে দুইটাই দিয়ে তোমাদেরকে মেনশন করেছি বা দেখিয়েছি, দেখো ওয়ার্কিং আর ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম। ওকে, এনবি এখানে একটা জিনিস আমি লিখে দিয়েছি, দেখো একটু, ওয়ার্কিং করেছি পূর্ববর্তী ফ্রেজের সাথে মিলানোর জন্য, ওয়ার্কটা করা যাবে, অর্থাৎ আমি পূর্ববর্তী ফ্রেজটি যদি আইএনজি দিয়ে করি আমি আইএনজি দিয়ে করবো, পূর্ববর্তী ফ্রেজটি যদি আমি বারবার ফার্স্ট ফর্ম দিয়ে করি ফার্স্ট ফর্ম দিয়ে করি, টু প্লাস বার টু প্লাস বার। ওকে, তারপরে দ্য ওনার, তারপরে 4 নম্বর সেন্টেন্সটা একটু দেখো, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে সাবজেক্ট কি, আইটা কি, এখানে আইটা হলো দ্য লাইফ স্টাইল অফ আমেরিগো, অর্থাৎ তাহলে এখানে আমেরিগো হলো আমাদের সাবজেক্ট। তাহলে এখানে আমি যদি একটা জিনিস ক্লিয়ার করি যে তাহলে দ্য ওনার অফ দ্য শপ, তাহলে আমেরিগো শপ না, সে ওই দোকানে চাকরি করতো, তাহলে দ্যাট মিনস হলো এখানে আমেরিগো সাবজেক্ট নয়। আমেরিগো সাবজেক্ট না হওয়ার কারণে আমাদের ওই যে আমরা বলেছিলাম যে যদি সাবজেক্টকে ইনডাইরেক্টলি কেন্দ্র করে কোনো কিছু হয় বা তার সাথে সম্পর্কিত কোনো কিছু হয়, সে ডাইরেক্ট না, তখন আমরা ওই সাবজেক্টটা ইউজ করবো। তাহলে দ্য নাম্বার অফ শপ। ওকে, যেহেতু আগে আমরা আইএনজি দিয়ে করেছি, তাহলে মেইন ভার্ব আছে গিভিং। ওকে, এখানে প্রথম সেন্টেন্সে মি ছিল, মি মানে তাকে ইন্ডিকেট করছে, এখানে হিম হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। এখানে হলো শপ ওনারের জন্য বসেছে, শপ শপ ওনারের জন্য সাবজেক্টটি বসেছে, বার কথা আইএনজি এমনি হয়েছে। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার। এখানে আমি রেগো হইলো হিয়ার অবজেক্টিভ ফর্ম। ওকে, হিম, যদি সাবজেক্টটি আমি রেগো হতো বসতো না। ওকে, এটা আমরা অলরেডি মেনশন করেছি। তারপরে 5 নম্বর সেন্টেন্সটি একটু দেখো, যেমন আই হ্যাড টু ওয়াক ইত্যাদি। ওকে, এখানে সাবজেক্ট বসবে না, হ্যাড টু যে কোনো মডেল, যে কোনো অক্সিলারির সাথে টু দিলে সেটা মডেল অক্সিলারি হয়ে যায়, আমরা পূর্ববর্তী বিভিন্ন ভিডিওতে এটা মেনশন করেছি। তাহলে দ্যাট মেজারে চলে গেল। এখন ওয়াক, এখন ওয়াক আমি এখানে এখানে আমরা কি করব, তাইলে আমরা এখানে তাইলে করব যে ওয়াক ফর আওয়ার। ওকে, অফারিং মাই আইসক্রিম। ওকে, দ্যাট মিনস এখানে আমরা এটা ওয়াক করতে পারি, ওয়াকিং করতে পারি, অথবা আমরা এটাকে টু প্লাস ওয়াক, আমি আমার
কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে আমরা ওইভাবে ম্যাক্সিমাম ট্রাই করব। যদি কোনোভাবে আমরা যদি মিলাইতে না পারি, আমরা যে স্ট্রাকচার পারি সেটাতেই দিব, কিন্তু আমাদেরকে সেটা প্রপারলি দিতে হবে, যে রুলসটা ঠিক থাকতে হবে, রুলস নিয়মটা ঠিক থাকতে হবে, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। ওকে, তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট অথবা আলিমের ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আশা করছি তোমরা ইনশাল্লাহ এখন প্রত্যেকটা ফ্লোচার্ট তোমরা পারবে, নো ডাউট। এখন তোমরা একটি বিষয় একটু খেয়াল করো, যে আমরা এই ফ্লোচার্টটি করার পরে, পেজগুলো রেডি করার পরে, গঠন করার পরে আমাদের এখন কাজ হলো যে 1 2 এইভাবে 5টা পেজ আমরা বক্সে প্রথমটি সহ, প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি সহ জাস্ট এখন আমরা নিচে নিচে বক্স করে করে, ঘর করে করে আমরা বসিয়ে দিব। তাহলে শেষ তোমাদের ফ্লোচার্ট কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি ইনশাল্লাহ তোমরা সবাই এখন ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কনফিউজিং থাকবে না ইনশাল্লাহ। শুধু তোমরা এখন তোমাদের নির্দিষ্ট বই থেকে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা এই রুলসগুলো যদি তোমরা মাথায় রাখো, তোমরা 10-এ 10 ইনশাল্লাহ পাবেই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হব, সে আশা ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।